Vidyut Bikas Naskar, in recent times, is a brilliant personality and popular poet in Bengali literature. His poems are very popular with the readers. He writes poems with a very different philosophy of life. His poetry, choice of words, and his extraordinary application impresses the readers. From a young age, he was enthusiastic about literature. Sporadically, that discussion was going on. After retirement from professional life, he started writing poems in full. Many papers of West Bengal started to be published. Poems regularly. He soon caught the attention of readers for producing extraordinary poetry. Writing poetry in both English and Bengali. Now, meanwhile, several books of poetry have been published, and initiatives are underway to publish more books of poetry. Recently, he has been writing prose literature, being enthusiastic about prose literature. He gives more importance to the opinion and criticism of the readers, he thinks. Without giving importance to the criticism and opinion of the readers, a poet cannot participate in any new creativity. He is against the use of unnecessary, complex words in poetry. His poetry practice on various subjects. Over time, he can change himself and the effect of that change applied in his poetry. He wants to move forward with poetry with modernity. This television show, this famous poet, self-introspection. The poet himself is talking about his experience of writing poetry. Also read the poem in your own voice. It is hoped that people who love poetry and literature will enjoy this program. নমস্কার, আমি তো কবিতা ছোটবেলায় একবার লিখতাম, তারপরে আস্তে আস্তে সেটা সময়ের কালের বিবর্তনে হারিয়ে গিয়েছিল। যখন আমি 70 বছর পার করতে চলেছি, সেই সময়ে আমার কিছু বন্ধুবান্ধব বলল, তুই তো একসময় লিখতিস, আবার লেখা শুরু কর। তো আমি সেই যে লিখতে আরম্ভ করলাম, আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কিন্তু আমার লেখাতে সবসময় যেন সেই ছোটোবেলার কথা, সেই চাঁদের বুড়ি, আমার ঠাকুমার কথা, আমার দিদিমার কথা, আমাদের বাড়ির পুরনো দিনের কথা আমার লেখার মধ্যে উঠে আসতে লাগলো। এটা আমার অনেক পাঠক পাঠিকা সমালোচনার সময় বলেছে যে আপনার লেখায় কেন এত অভিমান, এত বিরহ, আপনি কেন এইভাবে নিজেকে লিখছেন। আমি কবিতার মধ্যে অনেকে নানা রকম শব্দ ব্যবহার করে, তৎসম শব্দ। আমি এসবের পক্ষপাতী খুব একটা নই। আমি খুব আটপৌরে শব্দে, মানে যাকে বলা হয় যে প্রতিদিনের যে শাড়ি পরা, প্রতিদিনের যে জামাকাপড় পরা, সেই ভাষায় লিখতে পছন্দ করি। আমি হয়তো রাস্তায় যাচ্ছি বা কোথাও আছি, আমার মধ্যে একটা কবিতার লাইন চলে এলো। সেই লাইনটা যখন আমি বাড়িতে এসে বসে লিখতে আরম্ভ করলাম, যে জন্য দেখবে আমি যেখানে বসে আছি তার পাশেই কতগুলো কাগজ কলম নিয়ে আমার একটা সোফা পড়েই আছে। কারণ কি, আমার মাথায় যখনই কোনো শব্দ ভেসে ওঠে, আমি সেই শব্দটা একটা কাগজে লিখে রাখি, যেটা আমি পড়ে আমার কবিতায় রূপ দিতে পারি। আমি আজকালকার কবি লেখকদের মতো এই মোবাইলে লিখে যাওয়া, এটাতে অভ্যস্ত নই, পারিও না সব সময়। কারণ এই মোবাইলের ছোট ছোট অক্ষর আঙুল লাগাতে লাগাতেই সরে যায়, অক্ষরও মুছে যায়, অক্ষরও ভুল হয়ে যায়। তাই আমি ওই শব্দগুলো লিখে রাখি। কিন্তু যখন কবিতাটা পুরো দাঁড় করাই, দেখি আমি যা ভেবেছিলাম সেটা বোধহয় হলো না। কেন হয় না তাও আমি জানি না।
সব সময় বাঁচার চেষ্টা করি এবং আমার বাঁচার আশ্রয়টাই এই কবিতা। আমি এই কবিতাতে যত তুমি আমার কবিতার মধ্যে যাবে, আমার প্রথম বই, দ্বিতীয় বই, এরপরে আবার একটা বই আসবে, দেখবে আমি আমার কবিতার পথ যেন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আমি আস্তে আস্তে বিভিন্ন বিষয়ের মধ্যে লিখছি। আমি কোনোদিন হয়তো লিখে ফেলেছি যে একটা সেফটিবিন বলে কবিতা, কি না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ের হাওয়াই চটি ছিঁড়ে গিয়েছে, আমার সঙ্গে যে হাঁটছে, এটা অবশ্য ভার্চুয়াল, আমার মনের কথা। উপর থেকে যাদবপুরের ওই রাস্তায় যদি কোনোদিন হাঁটো, দেখবে ওখানে বকুল গাছ আছে প্রচুর, এবং ওই বকুল ফুল ঝরে ঝরে পড়ছে তার মাথায়, তখন তার হাওয়াই চটিটা ছিঁড়ে গিয়েছে। আমি এবং সে একটা সেফটিপিন বার করে সেই হাওয়াই চটিটা আটকেছে। তো আমার মনে তখন একটা এটা আমার ওই হাঁটার সময় একদিন দেখেছিলাম যে একটি সুন্দরী মেয়ে তার ব্যাগ থেকে একটা সেফটিপিন বার করে তার চটিটা আটকে নিল। এর থেকে আমার মাথায় একটা কবিতার জন্ম নিল, সেফটিপিন। যদি কোনদিন সুযোগ হয় আমি পড়ে শোনাবো নিশ্চয়ই। একবার আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীকে নিয়ে আর আমার মা, বৃদ্ধা মাকে নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিলাম। দেখলাম পুরীর বারান্দায় বসে মা অঝোর নয়নে কাঁদছে, আর আমার ছেলেও কাঁদছে। বলছে, আমার মা, যদি আবার কখনো কোথাও বেড়াতে যাস আমাকে সঙ্গে নিয়ে যাস। আমার ছেলে বলছে, আর তো সমুদ্র দেখা হবে না। কিন্তু আমার ছেলে এরপর বহুবার বহু জায়গায় কাজের সূত্রে সমুদ্রে গিয়েছে। এই আমার মাকে নিয়ে মনে পড়ে গেল হঠাৎ এই কথাটা, যে আমার মাকে নিয়ে বম্বে গোয়া আমরা একবার বেড়াতে গিয়েছিলাম। তো মা যখন ওই স্টিমারে করে যখন এতে যাচ্ছি, আমরা ওই যাচ্ছি, তখন মা বলছে যে আমার আর কোনো দিন এই সমুদ্র দেখা হবে না, পাহাড় দেখা হবে না। কারণ আমার মা থাকতো জয়নপুর বলে একটা গ্রামে, আর তার বাপের বাড়ি ছিল সোনারপুর। এই জয়নপুর টু সোনারপুর এই আসা যাওয়া ছাড়া মা আর কোথাও কোনোদিন যায়নি। তাই মা যখন আমার সঙ্গে পুরীতে গেল, মা যখন আমার সঙ্গে বোম্বে গোয়া গেল, তখন বলল যে বাবা, যদি আর কখনো কোথাও যাস আমাকে সঙ্গে নিয়ে যাস। এটাও আমার একটা কবিতায় এসেছে, যে মাকে যখন দেখছি, মার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে, তখন ভাবছি যে এই মুখ দেখার পর আমার আর পৃথিবী দেখার কোনো দরকার নেই। তো আমার কবিতার সবচেয়ে বড় সমালোচক আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। আমার পাঠকরা, বেশিরভাগ পাঠক, জানি না কেন, তারা কিন্তু কনস্ট্রাকটিভ কিছু চিন্তাভাবনা বা কথা আমাকে কোনোদিন বলেনি। দু একজন হয়তো বলে, কিন্তু বেশিরভাগই খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লিখছো, একটা বই বার করো এবার। কিন্তু কেউ বলেনি যে তোমার এই লেখার মধ্যে এই জায়গাটা এইরকম করলে আরও ভালো হতো। এ কথা কেউ বলেনি। আমার কোনো সেভাবে কোনো গুণগ্রাহী নারী বা কেউ আসেনি আমার জীবনে। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এটাই আমার জগৎ। আমি আর পাঁচজন সাধারণ মানুষ যেমন, আমিও তেমনি ঘর সংসার করি, বাজার যাই। অনেক হয়তো ভাবে কবিরা বাজার যায় না, কবিরা খায় না, কিন্তু আমি বাজার যাই, বাজার করতে হয়। কেমন তো ওই সময়টুকু বাদ দিয়ে যখন আমি ভাবি যে এইবার কিছু লিখব,
তখন হয়তো অনেক সময় লিখতেও পারি না, হয়তো সারাদিন ধরে ভেবে যাচ্ছি একটা লাইন, সে লাইনটা আমার মাথায় আসে না। কিন্তু হঠাৎ করে কোনো একদিন কোনো এক মুহূর্তে হয়তো রিক্সায় যাচ্ছি, টোটোয় উঠেছি বা ই রিক্সায় উঠেছি, হঠাৎ আমার মাথায় একটা কথা স্ট্রাইক করে গেল। যেমন বললাম যে একদিন ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাঁটতে হাঁটতে শেখ টিপির কবিতার কথা মাথায় এসেছিল, তেমনিও একদিন মাথায় এসেছিল আমি খুব চা খেতে ভালোবাসি, বিভিন্ন রকমের চা, এবং চায়ের সম্বন্ধে একটা লেখাও, আমার গদ্য লেখাও আছে। তো এই চা যখন খাই তখন আমার মাথায় অনেক সময় এই চায়ের উপরে একটা কবিতা আমার মাথায় একদিন এসে গেল। সেটাও আমি আমার বইয়েতে আছে, একটা পত্রিকায় বোধহয় বার হয়েছিল। তো বিভিন্ন রকমের চা আছে, তো এই বাস্তব জিনিসগুলো আমার লেখার মধ্যে এসে যায়। আমি প্রথম দিকে যেসব কবিতাগুলো লিখেছিলাম, আজকে যখন রিরাইট করছি, আমার বহু কবিতা এখন আমি আবার নতুন করে লিখে সেইগুলোকে পোস্ট করছি, আমার বইয়েতে জায়গা দিচ্ছি। প্রথম দিকে আমার কবিতা খুব দীর্ঘ হয়ে যেত, কেন আমি জানি না, হয়তো আমি একটা এন্ড বা শেষ করতে পারতাম না। এখন আমি কবিতা শেষ করার চেষ্টা করি, এবং অনেকগুলো কবিতা আমার 3-4 লাইনের কবিতা আছে, এগুলো হয়তো খানিকটা কি বলা যায় যে অর্ডারি কবিতা। 2-1টা ম্যাগাজিন আছে যারা 4 লাইনের কবিতা বার করে, যারা 6-8 লাইনের কবিতা বার করে। তো আমি সেই ধরনের কবিতাও লিখি, এখন চেষ্টা করছি। ফলে কবিতা এখন আস্তে আস্তে আমার মধ্যে, জানি না এটা আমার আর কতদিন এই মানে আমার লেখক সত্তা আর কতদিন জাগ্রত থাকবে। আমি এখন চেষ্টা করছি এখনকার মতো কবিতা লিখতে। কবিতা সবসময় যখন লেখা হয় তখনই সেটা আধুনিক, এটা আমার মতে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে তার ভাষা পাল্টায়, তার লেখার ধরন পাল্টায়। কিন্তু যেমন আমি এই যে কবিতা, অনেকেই বলে আপনার অন্তমিল আমি এইসব কথাগুলো বুঝি না। আমি লেখার মধ্যে লিখে যাই, আমার কবিতাতে আমি একটা গল্প বলার চেষ্টা করি, সেই গল্পটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু সেটা শেষ পর্যন্ত একটা গল্পই থাকে। এই জীবনে ওঠা নামা, জীবনের চলার পথে বিভিন্ন লোকের সঙ্গে দেখা হওয়া, এই যে তোমার সঙ্গেই হঠাৎ দেখা হয়ে গেল, আমার তো দেখা হওয়ার কথা ছিল না, তুমি এলে, দেখা হলো, এটাই তো একটা কবিতা হয়ে গেল। কোনোদিন হয়তো আমার লেখাতে এই কথাটাও চলে আসতে পারে। তো মানে আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর সেই আয়নাতে আমি আমার নিজেকেও দেখছি, চারপাশের লোকগুলোকেও সেই আয়নায় ফেলে দেখছি যে তাদের কিভাবে পরিবর্তন হচ্ছে, তারা কেমনভাবে আমার সঙ্গে বিহেভ করছে। আমি চেষ্টা করি সবসময় আমার কবিতাকে ভর করে, আমার কবিতার মধ্যে দিয়ে এই জগৎটাকে দেখার, এই বিশ্বটাকে দেখার। কারণ সবই তো আমাদের হচ্ছে সাময়িক আশ্রয়, এই পৃথিবীটাই আমাদের সাময়িক আশ্রয়। আমার বললাম তো, আমার স্কুল জীবন শুরু হয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে, এবং আমার শিক্ষকগুলো ছিলেন স্বামী লোকেশানন্দজি। তো তিনি একটা কথা আমাকে একদিন বলেছিলেন, জানি না কেন বলেছিলেন, যে বিদ্যুৎ, পৃথিবীতে এসেছ, কিছু না পারো একটা দাগ কেটে যেও। তুমি হয়তো কোনো বড় কিছু হতে পারবে না, কিন্তু যে চাকরি করবে, যে জায়গায় থাকবে,
সেখানে একটা দাগ কেটে যেও, যে অন্তত কিছু তোমার পরেও কিছুদিন পরেও লোকে বলে যে এই লোকটা ছিল এখানে, এই লোকটা এখানে এই করে গিয়েছে আমাদের জন্যে। আর তুমি কখনো কোনো কিছু পাওয়ার আশায় কিছু করো না। যে কবিতা আমি অনেক দিন ধরে ছোটবেলা থেকে লিখেছি, মাঝখানে জীবনের টানাপোড়েনে, সংসার, চাকরি বাকরি, আমি ব্যাংকে চাকরি করেছি, তার সেই মানসিক চাপ যন্ত্রণা, এগুলো থেকে আমি কবিতা কোনোদিন আর লিখতে পারবো এটাই আমি ভুলে গিয়েছিলাম। তো সেই কবিতার মধ্যে যেই ফিরে এলাম, আমার প্রথম বইবার হলো আজও সেই আমি। নমস্কার, আমি রত্না নস্কর। আমি বিয়ের পর থেকেই আমার স্বামীকে দেখতাম মাঝে মাঝে কিছু লেখে, বুঝতে পারতাম না। পরে পরে দেখলাম যে ওগুলো কবিতা, তারপরে জানলাম ছোটবেলা থেকেই লেখে। কিন্তু এই লেখাটা হয়তো অফিসের কাজের জন্যে বা সাংসারিক চাপে এটা একটু কমে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে যখন তারপর প্রায় রিটায়ার করার পরে যখন অবসর সময়, তারপরে দেখলাম এটা ওর কিছু বন্ধু বান্ধবদের অনুপ্রেরণায় যেন তুই লেখ করতে করতে ও তারপর লিখতে শুরু করলো। 10 বছর ধরে এইভাবেই লিখছে এবং সেটা খুব ভালোভাবে লিখছে এবং খুব আনন্দিত হয়েই লিখছে। আমারও সেগুলো খুব ভালো লাগে যে এখন অবসর সময়ে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এদিক ওদিক চলে গেছে, আমরা দুজনেই থাকি, তার মধ্যে যে ও এটা খুঁজে পেয়ে খুব আনন্দে থাকে এবং তার জন্যে কিন্তু আমাদের সংসারে কোনো অসুবিধা হয় না। সব কিছু বজায় রেখেই লিখে তারপরে সেগুলো আমাকে পড়েও শোনায়, কোনো সময় পড়তেও দেয়। একটা হাসির কথা বলি, প্রথম লেখার পরে ও আমাকে পড়ায় বা পড়েও শোনায়, সেটা অনেক সময় খুব ভালো লাগে, আমি বলি খুব ভালো হয়েছে। আবার কোনোটা সমালোচনা করি যেটা ঠিক হয়নি, হয়তো রেগেও যায়। তারপরে আবার দেখি কোনো সময় কোনোটা বদলও করে, আবার কোনোটা হয়তো একটু বদল করে, কিন্তু তারপরে তার মানে বুঝতে পারি যে ওর নেতার খুব ভালো প্রেমিক, যার জন্যে এইগুলো আবার মেনেও নেয় সব। লাস্ট উইশ বা শেষ ইচ্ছা, আমার এমন কিছু করতে ইচ্ছা করে যা অন্যের ভাবনার সাথে মেলে না। রাত শেষে হিসেবের খাতায় যে গরমিল, সবাই যেটা পাগলামি ভাবে তাই করতে ইচ্ছা হয়। বাতাসে মৃত্যুর ঘ্রাণ উপেক্ষা করে দুজনে চলার জন্য একটা সহজ রাস্তা খুঁজেছিলাম, যা এক সময় তোমার আমার দুজনেরই ছিল। জীবন ও মৃত্যুর দড়ি টানাটানির সংসারে আমি পুড়ে ছাই হয়ে যাই, আর যতটুকু ঘৃণা ক্ষয়ের জীবন থেকে বেঁচে যাবে সেইটুকু নিয়েই বাঁচার উৎসবে শূন্য আঁকড়ে ধরি ভালোবাসার জন্য। তোমার আমার ভুলে ভরা জীবনে স্বর্ণচাপা রং ছিল তোমার খুব প্রিয়। আকাশ থেকে স্বর্ণচাপা ফুলের পাপড়ি ছড়িয়ে দিতাম তোমার অনাবৃত শরীরে যদি সাধ্যে থাকতো। তুমি যৌবনকালের দুর্বার গতি হারিয়ে এখন স্থবির, তাই ভাবি যদি আবার নদীর পাড় ভাঙা গতি ফিরিয়ে আনতে পারতাম, তাহলে এখনও বেঁচে থাকার আনন্দে তোমার ভেজা ঠোঁটে চুমু দিতাম সময়ের দ্বিধা সরিয়ে। এইরকম অনেক কিছুই করার ইচ্ছা হয়, সব কিছু কি করতে পারা যায়? অন্তহীন ভাবনা, অন্তহীন পথ, জীবনের পথে চলতে চলতে আমি এখনও খুঁজি চাঁদের বুড়ি, বর্ষার বৃষ্টির জলের শব্দ টিনের চালে। তাই আমার শেষ ইচ্ছা, আমার অন্তিম ইচ্ছা, আমার সন্তান, আমাদের সকলেরই সন্তান যেন থাকে দুধে ভাতে।
বাস্তবতা বালির ঘড়ি। কদিন ধরে বর্ষা ভীষণ, পথ পিছল কর্দমাক্ত হয়েছে বদ্ধভূমি। আকাশে মেঘের পরে মেঘ, দেখছি বজ্রপাত, ভূকম্প। নাম জানি নে তোমার আমি, তবুও তোমায় দেখতে আমি চাই। এই বর্ষাকালে জলের বোতল ঠান্ডা হলেও আমি যখন তখন গলায় ঢালি ঠান্ডা জল। মরার পরে অমর হলো আমার তোমার এই মৃত ভালোবাসা। বাস্তবতা বাড়ির ঘড়ি, ক্ষণে ক্ষণে হয় বিলীন। যত্ন ছাড়া যৌথ জীবন, ফুল ফোটে না তোমার আমার মনে তাই। অবহেলার ঠোঁটে খিদে, তাই চুমু শুধু কাজের পর। মরার পরে অমর হলো আমার তোমার মৃত ভালোবাসা। বাস্তবতা বাড়ির ঘড়ি, ক্ষণে ক্ষণে হয় বিলীন। বানাই তোমার ঘর যেখানে চাই। আজ সকাল রোববার, মেঘলা আকাশ। কিং সাইজ বেছানায় কেতা মেরে আমি ভাবছি আমার যেসব শেয়ানা বান্ধবীরা অপেক্ষায়। আজ দেখা হবে এই আশায়, আর হয়তো পাবে কোনো উপহার। আমি কি করব ভাবছি সেটাই। কেমন হয় যদি এই রোববার ডুব দিই আমি, আর ডুব দিয়ে লুকিয়ে থাকি আমার এই কথাটা যে একদিন কলি তো ফুটবেই কাটিয়ে জড়তা। এটা তো আষাঢ় মাস, আসছে রথের মেলা। যাব আমি, কিনে আনবো তোমার জন্য একটা বাঁশের বাঁশি। দুজনে মিলে বাজাতে বাজাতে সুর তুলে হব প্রেম বিলাসী। আমি তো প্রেম বিলাসী। আমি তো আনমনা কথার জাদুকর। আর যেখানেই যাই তোমার জন্য বানাই তোমার ঘর যেখানে চাই। আঘাত, প্রতিঘাত, প্রতিরোধ। আমরা যতদিন না আঘাত পাই ততদিন প্রতিঘাত প্রতিরোধ করার কথা মনে আসে না। যেমন জলে না নামলে সাঁতার শেখা কিছুতেই হয় না। দোয়াত দিয়ে যতই জল সরায় জলে ভাসা হয় না। আমাদের জীবনের প্রতিটি আঘাত নিয়ে আসে প্রতিঘাত প্রতিরোধ। জীবনকে চুমুকে সুখে দুঃখে আধারের পাল্টা জীবনের জয়গান। ক্ষমাহীন মৃত্যুর আঘাত, ঘুম হয় রাতের অন্ধকারে। প্রতিঘাত প্রতিরোধের কচকচ শব্দ কবিতার পাতায় যখন লেখা হয়, মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে আমি জেগে উঠে ভালো ভালো গান শুনতে থাকি, কোনো কিছু না ভেবে। আজ বলছি ভেঙে দাও রূপকথার গল্প, ভেঙে ফেলে দাও বেঁচে থাকার মানে। একটি আঘাত যদি তোমার দিকে এগিয়ে আসে, প্রতিঘাত প্রতিরোধের আগুন তুমি জ্বালিয়ে দাও আরেকটি আঘাতে। আলোর ঠিকানা। নত জানো আমি প্রার্থনায় রত। দীর্ঘজীবী করো আমাকে। এই পৃথিবীর আলো হাওয়া জল কিছুই আমি ছেড়ে যেতে পারবো না এখনই। এই যে এক অলিক মায়ার বাঁধন। একটি শিশু এলোমেলো পায়ে এগিয়ে আসছে। স্বপ্ন দেখছি তার, যে দেবে আমার দেহে মনে শান্তির প্রলেপ। মায়াময় মোহভরা এই পৃথিবী, এখানে এসেছি এক ফেরিওয়ালা হয়ে, যে শুধু প্রত্যেকের ঘরে ঘরে ফেরি করে বেলায় আলোর ঠিকানা। তাই আজ এই বৃষ্টি ভেজা রাতে মেঘের আসা যাওয়ার জন্য আলো নেভে আসে। ঘুম নামে চোখের পাতায়, সময় থমকে দাঁড়ায় আমার আঙিনায়। হে ঈশ্বর, আমি ভাবছি এই বুঝি আসলো সেই শিশু, যে শুধু দিতে পারে অনাবিল আনন্দ। হে ঈশ্বর, হে মহাজীবন, আমাকে দাও সেই সময়। আমি শুধুমাত্র চাই অন্ধকার ছেড়ে হাঁটি হাঁটি পা ফেলে সে শুধু আসুক এই পৃথিবীতে, অমৃত তুলে দিতে সকলের মুখে আলোর ঠিকানা হয়ে।